আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টি বাধা হলে প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে সকাল ৯টায়। রাজধানী সহ বিভিন্ন জায়গায় বৃষ্টি, ঈদের দিন সহ ২-৩ দিন বিরূপ আবহাওয়ার আভাস। বাড়ির পথে ছুটছে মানুষ, মহাসড়কে যানবাহনের চাপ নেই। বেশি ভাড়ার জন্য টার্মিনালের বাইরের কাউন্টারকে দুষলেন পরিবহন মালিক শ্রমিকরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করবে বলে আশা করেন তিনি। শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে বলেছেন, পবিত্র রমজান মানুষকে ত্যাগ, সংযম, খেদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতা বোধ বাড়ে। ঈদ ধনী গরিব ছোট বড় সব ব্যবধান ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আর আহ্বান জানায়। ঈদের আদর্শ অনুপ্রাণিত হয়ে সবাইকে মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তার বাণীতে আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। বিরূপ আবহাওয়ার মাঝেও ধর্মীয় ভাব গাম্ভীর্যে জুমাতুল বিদার নামাজ আদায় হয়েছে রাজধানীর মসজিদগুলোতে। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মুসলিম উম্মার কাছে মহিমান্বিত এই দিনটি। গালমান শফি রিপোর্ট। জুমার দিনটি ঘিরে দেশের বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায়ে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও মুসল্লিরা আসেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। আমরা হাজারীবাগ থেকে বায়তুল মোকাররমের উদ্দেশ্যে এসেছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই জুমাতুল বিদাকে কবুল করেন। আমাদের আব্বুর সাথে আসছি জুমাতুল বিদা আদায় করার জন্য। জুমাতুল বিদা আমরা অংশগ্রহণ করতে আসছি বায়তুল মোকাররম মসজিদে। আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ সবাইকে ভালোভাবে ঈদকে পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে অশেষ রহমত যে এই রমজানে আমরা 5টা জুম্মা পেয়েছি। আজকের জুমাতুল বিদা নিজের জন্য, নিজের পরিবারের জন্য, দেশের জন্য, সমগ্র মুসলিম জাহানের জন্য দোয়া করব। রমজানের শেষ জুমা বিশেষ ফজিলতপূর্ণ, বয়ানেও উঠে আসে দিনটির তাৎপর্য। নামাজ শেষে দোয়া করা হয় বিশ্বের মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ চেয়ে। সারা বিশ্ব বিধ্বস্ত, যুদ্ধ বিধ্বস্ত দেশ আল্লাহ যেন সুখ শান্তি দান করে। দীর্ঘ 1 মাস রোজা রাখলাম আমরা, আল্লাহর কাছে দোয়া করলাম দেশ জনগণের জন্য, সবার জন্য যাতে শান্তি বয়ে আনে। আমি দোয়া করলাম ইরানের জন্য, আমি দোয়া করলাম ফিলিস্তিনের জন্য। আল্লাহ তাআলা জানি তাদেরকে জানি হেফাজতে রাখে। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জানি কমে যায়, সবাই জানি অ্যাটলিস্ট নিম্ন আয়ের মানুষ জানি ঠিকমতো চলাফেরা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, রাজনৈতিক রাহাজানি জানি মুক্ত থাকে। এই দোয়াই আল্লাহর কাছে আমরা করলাম। গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। এই যাত্রার শেষ দিনেও রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের চাপ চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন গন্তব্যে যেতে সকাল থেকেই হাজারো মানুষ স্টেশনে ভিড় করেন। শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগ নেই। কিছুটা ভোগান্তির কথা জানালেও উচ্ছ্বাসের কমতি নেই যাত্রীদের চোখে মুখে। এদিকে অনেকেই ঈদ করতে ঢাকা ছাড়ায় বেশ ফাঁকা হয়ে এসেছে রাজধানী। স্বাচ্ছন্দ্যে চলাচলের সুবিধা হলেও এই সময় বাড়তি নিরাপত্তার ব্যবস্থার তাগিদ নগরবাসীর। বিস্তারিত মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে। শেষ মুহূর্তে বাড়ি ফেরার এই তাড়া রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। পরিবার পরিজন নিয়ে প্রিয়জনের সাথে ঈদ করার আনন্দ যাত্রীদের চোখে মুখে। ট্রেন যাতে মিস না হয় তাই আগেভাগেই এসেছেন অনেকে। তবে শিডিউল বিপর্যয় ছাড়াই নির্দিষ্ট সময়ের কিছু পরেই ছাড়তে দেখা যায় বিভিন্ন গন্তব্যের ট্রেন। খুব সুন্দর মতনই কাটছে, অনলাইনে টিকিটের সুযোগ সুবিধা অনেক ভালো। আমরা যাওয়ার অনেক সুন্দর মতন সিট পাইছি, ভালো মতনই যাচ্ছি। আমি গাইবান্ধা যাচ্ছি। কেননা বাড়িতে আমার বাবা আর আমার আম্মু, আমার মামা, আমার হলো মামি। বেশ কিছু যাত্রীর চোখে মুখে ছিল ভোগান্তির ছাপ। টিকিট কালোবাজারির অভিযোগ ছিল কারো কারো কাছে। আমরা স্টেশন আইসা টিকিট পাইতেছি না, অথচ তারা অগ্রিম টিকিট কিনে আমাদের কাছে বলতেছে যে আমাদের থেকে নেন, ডাবল দামে, 3 ডাবল দামে, এরকম দামে আপনার টিকিট অনেকে আমাদেরকে সাধতেছে। আমাদের যাইতে কষ্ট হইতেছে, সিট পাচ্ছি না। তা ওই যে সিটে উঠছি, মনে করেন অর্ধেক রাস্তায় যায় কি আমাদের কি সিটের থেকে কি দাঁড়ায় যাইতে হয় নাকি। ভিতরে টিকিট কাউন্টারে গেলাম, ওইখানে একটু ঝামেলা, বিশাল লাইন তো। তারপরে সিট কিছুক্ষণ দেওয়ার পরে এখন সিট অফ করে দিচ্ছে, টিকিট দিতেছে কিন্তু সিট দিতেছে না।
না, টিকিটের মূল্য তো ঠিকই আছে, কিন্তু 5টা টিকিট দিয়ে 2টা সিট দিচ্ছে। ঈদের আগের দিন মহাখালী বাস টার্মিনালে শেষ মুহূর্তে ঘরে ফেরা মানুষের ব্যস্ততা লক্ষ্য করা যায়। স্বজনদের সান্নিধ্যে ঈদ উদযাপনের প্রবল ইচ্ছের কাছে হার মানে দীর্ঘযাত্রার নানা ঝক্কি ঝামেলা। আমরা কিশোরগঞ্জ যাবো। ভাড়া কেমন নিচ্ছে? বাসের টিকিট পাইছেন কিনা বলেন? টিকিট পাইছি সাথে সাথেই 320 টাকা টিকিট। পরিবারের সবার সাথে ঈদ করবো আর কি। আমার বাবা মা আছেন, আমার ওয়াইফ আছে, বাচ্চা, ওনাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছি আর কি। আমার দাদি ওখানে ওয়েট করছে, আমরা আর কি কালকে নামাজ পড়তে যাব। শ্বশুর শাশুড়ি আছে, ননদ দেওয়ার আছে, সবার সাথে ঈদ করব, ভালো লাগছে। বাচ্চা কাচ্চারা যাচ্ছে, ওদের স্কুল বন্ধ। এদিকে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে অসংখ্য মানুষ রাজধানী ছাড়ায় অনেকটাই ফাঁকা ঢাকার রাস্তাঘাট। কিছু সিএনজি ও রিকশা চলাচল করলেও গণপরিবহনের উপস্থিতি তেমন নেই। সরকারের উচিত একটু নিরাপত্তা, পুলিশ পাহারা বাড়ায় দেওয়ার জন্য। খেপ টেপ নাইকে, গাড়ি ঘোড়া কম, যানজট কম, খেপ পায় না। সবাই বাড়ি চলে গেছে, যাত্রী নাই, ইনকাম কম। ফাঁকা রাজধানীতে নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতির প্রত্যাশা নগরবাসীর। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এই যাত্রার শেষ দিনে চট্টগ্রাম রেল স্টেশনে সূচি বিপর্যয়ের ঘটনায় স্টেশন মাস্টার ও চালককে সাসপেন্ড করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি, জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া অন্য কারো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। সকালে রেল প্রতিমন্ত্রী চট্টগ্রাম স্টেশন পরিদর্শন করেন। তার আগেই চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন সহ 2টি ট্রেন ছাড়ে 1 ঘন্টা দেরিতে। তখন ট্রেনের অপেক্ষায় থাকা ছাড়া যাত্রীদের কোনো বিকল্প ছিল না। ঘটনা জানার পর প্রতিমন্ত্রী এই ব্যবস্থা নেওয়ার কথা বলেন। রেল প্রতিমন্ত্রী এই সময় স্টেশনের টিকিট কাউন্টার ও প্ল্যাটফর্মে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলেন। রেলযাত্রা ও সেবা নিয়ে তাদের অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন। যাত্রীরাও প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। যে ট্রেনের একতা এবং নিশাগরের যে আমাদের সমস্যা হয়েছে নিশাগর ট্রেনটি, সেখানে আমরা স্টেশন মাস্টার এবং চালককে আমরা সাসপেন্ড করেছি, তদন্ত কমিটি করেছি। এছাড়া যার আরও কারো গাফিলতি থাকলে তাদেরকেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। এই যাত্রার শেষ মুহূর্তেও নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। কমে এসেছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ। সকালে মহাসড়ক দিয়ে ঢাকা থেকে ছেড়ে যায় বেশ কয়েকটি উত্তরবঙ্গগামী গাড়ি, তবে বেশিরভাগ গাড়ির আসন ছিল অনেকাংশেই ফাঁকা। এছাড়া বাস স্টপগুলোতে নেই যাত্রীদের চাপ। এদিকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 65 কিলোমিটার সড়কে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। এই যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে জেলা পুলিশের প্রায় 1000 পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টার্মিনালের বাইরে অবৈধভাবে গজিয়ে ওঠা কাউন্টারকে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের জন্য দায়ী করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা। অবৈধ কাউন্টারগুলো কারা চালাচ্ছে এমন প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি কেউই। তবে এমন অবৈধ কাউন্টার উচ্ছেদে সরকারের সহায়তা চেয়েছেন তারা। রাজধানীর রমনায় সংগঠনটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। সংগঠনের মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম বলেন, এই ঈদে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভাড়া আদায় হলেও এর পরিমাণ ছিল খুব সামান্য। তবে যাত্রী কল্যাণ সমিতির 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায়ের তথ্যকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করছেন তারা। আগামী 48 ঘন্টার মধ্যে এমন বক্তব্যের বিপরীতে যথাযথ প্রমাণ উপস্থাপনের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। আমি এটা প্রথম শুনতাম এটাকে আমি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি জনাব এম এ বাতেন, যুগ্ম সম্পাদক জনাব কাজী জোবায়ের মাসুদ, কথিত যাত্রী কল্যাণ সমিতির নামে জনৈক মোহাম্মদ মোজাম্মেল হক ঈদ যাত্রায় বাসে 148 কোটি টাকা বাড়তি ভাড়া আদায় বলে একটি অসত্য বিবৃতি প্রদান করেছেন। আমরা এই অসৎ উদ্দেশ্য প্রণোদিত কাল্পনিক এবং অবাস্তব বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার এই বক্তব্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামী 48 ঘন্টার মধ্যে জনৈক মোহাম্মদ মোজাম্মেল হককে আমাদের মালিক, শ্রমিক এবং দেশবাসীর নিকট তার উপরোক্ত ভিত্তিহীন বক্তব্যের যথাযথ প্রমাণাদি উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি। প্রায় 200 কাউন্টার আছে। এই 200 কাউন্টারের মধ্যে তার মধ্যে অন্তত 150 কাউন্টার অবৈধ কাউন্টার। ঈদকে কেন্দ্র করে টেবিল নিয়ে বসছে, যাত্রীদের একটা চাপ আছে,
তাদের কাছে ভাসমান টিকিট বিক্রি করতেছে, এর দায়িত্বটা কে বহন করবে? তারপরেও এই অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে আমরা ধরছি এবং তাদের কাছে টাকাটা বেশি নিতে টাকাগুলো আমরা ফেরত দিয়েছি। যারা এই কাজটা করতেছে তারা পরিবহন মালিক এবং শ্রমিক কারোর সঙ্গে সম্পৃক্ত না। ইরানের জ্বালানি অবকাঠামোকে আবার লক্ষ্যবস্তু করলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির গত দিনের হামলায় কাতারের এলএনজি রপ্তানি অবকাঠামোর প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয়েছে। পুনরায় রপ্তানি শুরু করতে সময় লাগবে প্রায় 3 থেকে 5 বছর। আজও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে চলছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে কংগ্রেসের কাছে $200 বিলিয়ন চেয়েছে ট্রাম্প প্রশাসন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আর কোনো হামলা মেনে নেবে না ইরান। এরপরও তেহরানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে তার পরিণতি হবে ভয়ঙ্কর। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কোনো হামলা চালায়নি, ভবিষ্যতে আর সংযম দেখানো হবে না বলে সতর্ক করেন তিনি। বৃহস্পতিবার ভোরে কাতারের অন্যতম বড় গ্যাস ক্ষেত্র রাস লাফানে হামলা চালায় ইরান। এতে কাতারের এলএনজি রপ্তানি অবকাঠামোর প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরায় সচল করতে 3 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। তেল আবিবে কয়েক দফায় ড্রোন হামলা চালায় তেহরান। এমনকি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। এছাড়া ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের 5ম প্রজন্মের যুদ্ধবিমান F-35। হামলা হয়েছে ইরাক, জর্ডান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে। বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে দেশগুলো। ইরান ও লেবাননের বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত লেবাননে হত্যা করা হয়েছে 1000-এর বেশি বাসিন্দাকে এবং ইরানে হত্যা করা হয়েছে প্রায় 1500 নাগরিককে। খুব শিগগিরই ইরান যুদ্ধের ইতি টানছে না যুক্তরাষ্ট্র। যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে কংগ্রেসের কাছে $200 বিলিয়ন চেয়েছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধ শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। মারা যাবার 8 দিন পর দেশে আনা হলো সৌদি প্রবাসী মোশাররফের লাশ। শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি দেশে এসে পৌঁছায়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, এ পর্যন্ত মারা যাওয়া 5 বাংলাদেশি পরিবারের পাশে সরকার। আটকে পড়াদের সম্ভাব্য এবং সব ধরনের সহায়তা এবং চাকরি হারানো প্রবাসীদের বিশেষভাবে তদারকি করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। উন্নত জীবনের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন মোশাররফ হোসেন। ঈদ আনন্দ উদযাপন করতে যে মানুষটির দেশে ফেরার কথা ছিল, তবে আজ তিনি দেশে ফিরেছে কফিন বন্দী হয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফ হোসেনের লাশ নিতে আসা স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। শ্রমিক শেষে বিদেশ যাওয়ার পরে যে এই যে নির্মমভাবে যে নিহত হয়েছে, তার 2টা বাচ্চা আছে। একটা বাচ্চার বয়স 13 বছর আর একটা বাচ্চার বয়স 7 বছর, একেবারে ছোট। পরিবারের আয়ের উৎস উনিই ছিল। এ সময় পরিবারের কাছে মোশাররফের লাশ হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, লাশ বিদেশ থেকে আনা ও বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত সব খরচ বহন করছে সরকার। যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ, সেটা আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে এখন পর্যন্ত 5 জন বাংলাদেশি নিহত হয়েছেন। সেসব দেশে যাতে বাংলাদেশিরা নিরাপদে থাকতে পারে সে বিষয়ে কাজ করছে সরকার। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইটাই নির্দেশ যে আমাদের সবসময় আমরা বলেছি এই যুদ্ধ অবস্থায় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে সুরক্ষিত রাখা। তো তাদের সুরক্ষার জন্য আমরা যা যা করণীয়, আমাদের মিশনগুলো ওই স্ব দেশগুলোতে সক্রিয় আছে। মোশাররফ হোসেন গত 8 মার্চ সৌদি আরবের আল খারাজ এলাকায় একটি আবাসিক ভবনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারান। তার বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। ভূমিকম্পে ফাটল ধরা চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর অবিলম্বে সংস্কারের আশ্বাস দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জাদুঘরটিকে হেরিটেজ ঘোষণার উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দিয়েছেন তিনি। চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউসের জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শনের পর একথা বলেন অর্থমন্ত্রী। বলেন, দেশে খুব বেশি হেরিটেজ প্রপার্টি নেই, যেগুলো আছে সেগুলো ধরে রাখা দরকার। গত বছর ডিসেম্বরে ভূমিকম্পে জাদুঘর ভবনে ফাটল দেখা দেয় এবং কয়েকটি জায়গায় পলেস্তারার কিছু অংশ খসে পড়ে। এরপর জাদুঘরটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এইরকম একটা হেরিটেজ প্রপার্টি, বিশেষ করে যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, দেশকে স্বাধীন করার অন্যতম সাহসী পুরুষ, স্বাধীনতার ঘোষক, তার স্মৃতি, তার এখানে মৃত্যুবরণ হয়েছে, এই স্মৃতি অম্লান। এই জায়গাতে আমাদের জন্য যথেষ্ট জাতীয় গুরুত্ব রয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমাজের সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল মানুষের মাঝে নতুন জামা কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। শুক্রবার টিএসসি ও হাইকোর্ট মাজার গেটে শতাধিক ছিন্নমূল পথশিশুর মাঝে নতুন জামা কাপড় বিতরণ করেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গণ অভ্যুত্থানের রামপুরা বনশ্রী অঞ্চলের অন্যতম সংগঠক আজিজুল হক জিয়ন। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন, মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ সহ গণ অভ্যুত্থানে রামপুরা বনশ্রী এলাকায় নেতৃত্বদানকারী ছাত্র নেতৃবৃন্দ। মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আহত হয়েছে উভয় পক্ষের অন্তত 10 জন। স্থানীয়রা জানায়, গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত 9টার দিকে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিম ও ইসমাইল মুন্সির ছেলে ফুয়াদের সাথে চা খাওয়া নিয়ে ঝগড়া হয়। এ ঘটনার জেরে রাত 12টার দিকে দুই দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে স্থানীয় মাতব্বরদের সহায়তায় সংঘাত বন্ধ হয়। ঈদ উপলক্ষে শিল্পাঞ্চল আশুলিয়ার বিনোদন পার্কগুলো সেজেছে বর্ণিল সাজে। অপরূপ বিনোদনের জন্য নানা আয়োজনে প্রস্তুত করা হয়েছে মন মাতানো সব রাইডগুলোকেও। আকর্ষণীয় সব অফার যুক্ত করা হয়েছে প্রবেশ মূল্যের সাথে। আশুলিয়া প্রতিনিধি শেফালি মিতু রিপোর্টে বিস্তারিত। শিল্পাঞ্চলবাসীর ঈদ আনন্দকে রাঙিয়ে তুলতে পুরোপুরি প্রস্তুত আশুলিয়া ও আশপাশের বিনোদন কেন্দ্রগুলো। রংতুলির ছোঁয়ায় ফুটিয়ে তোলা হয়েছে দেশের বৃহৎ বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম। যুক্ত করা হয়েছে অত্যাধুনিক সব রাইড। দর্শনার্থীদের জন্য দেয়া হয়েছে আকর্ষণীয় সব অফার। রঙে রঙে বর্ণিল ফ্যান্টাসি কিংডম। আমাদের যারা দর্শক আসবেন, যারা ট্যুরিস্ট আসবেন, তাদের জন্য আমরা প্রস্তুত। এবং আমি বিশ্বাস করি ওয়াটার কিংডম, ফ্যান্টাসি কিংডম, হেরিটেজ পার্ক, গোকার্টের হচ্ছে এই সব মিলিয়ে ফ্যান্টাসি কিংডম তাদের জন্য একটা আলটিমেটলি সবচেয়ে ভালো বিনোদন কেন্দ্র হিসাবে অপেক্ষা করছে। সবুজে ঘেরা নন্দন পার্কেও আনা হয়েছে নতুন রাইড। দর্শনার্থীদের মনোরম পরিবেশে বিনোদন দিতে এখানেও রয়েছে নানা আকর্ষণ। নতুন একটা রাইড আমরা উদ্বোধন করব নন্দন পার্ক, নন্দন হুইল নামে। আশা করি এটা খুবই একটা জনপ্রিয় রাইড। সেই রাইড দর্শনার্থীরা অনেক ভালো উপভোগ করবে। আশুলিয়ার খুব কাছেই রয়েছে সোহাগপল্লী। প্রকৃতির কোলে কিছুটা সময় স্বস্তিতে কাটাতে দর্শনার্থীরা ছুটে যায় সেখানে। পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে অনেকেই সময় কাটান এই সোহাগপল্লীতে। শেফালি মিতু, বাংলা ভিশন, আশুলিয়া, ঢাকা। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষ থেকে দুপুরে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আশুলিয়ার জামগড়া আব্বাসিয়া মার্কেটের সামনে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। রংপুর নগরীতে অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখলকারীদের উচ্ছেদ অভিযানে নেমেছে সিটি কর্পোরেশন। দুপুরে নগর ভবন এলাকা থেকে বিভিন্ন সড়কে দখলদারীদের হুঁশিয়ারি করে দেন নগর প্রশাসক মাহফুজ উন নবী ডন। নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধি সহ সড়কে কোনো অবৈধ স্থাপনা না রাখার নির্দেশ দেন তিনি। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মাদারীপুর 3 আসনের ডাসাট উপজেলার 5টি ইউনিয়নের দুস্থ ও গরিবদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সকালে ডাসারে সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের নিজ বাসভবনে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়ায় প্রায় ৩,০০০ দরিদ্র ও বেকার মানুষের মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও রিকশা, ভ্যান গাড়ি ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শিল্পপতি মোহাম্মদ আরিফ হোসেন এসব রিকশা, ভ্যান গাড়ি ও ঈদ উপহার দেন। বাগেরহাটের রামপালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বড় সন্ন্যাসী গ্রামের প্লানের বাজার এলাকায় তালুকদার বাড়িতে রামপাল উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তালুকদার জাহিদুর রহমান টুটুলের পক্ষ থেকে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষদের মাঝে ৫ টাকায় ঈদের বাজার দিয়েছে জেলা স্বেচ্ছাসেবী সংগঠন সহায়। সকালে সংগঠনটির আয়োজনে জেলা স্কুল বড় মাঠে প্রধান অতিথি হিসেবে ঈদ উপহারগুলো বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন। ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে বৃহস্পতিবার রাতে প্রায় ৯.৫ কোটি টাকার বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। শুক্রবার দুপুরে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এলাকাতে একটি বিশেষ এই ছিল এখনকার মতো। পর সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।